আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সন্ধ্যায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা। পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি নির্বাচনের পর। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে মির্জা ফখরুল। জাতীয় পার্টির উপদেষ্টা পেলেন এনসিপির মনোনয়ন। আগের আপিল বিভাগের মতো কোনো রায় দিতে চাই না, যা নিয়ে প্রশ্ন ওঠে প্রধান বিচারপতি। গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ। আসিফ মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও থাকলেও দুদক ব্যবস্থা নেয়নি। ৭০ দেশের হাফেজদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস। সমালোচনার মুখে পোস্ট সরিয়ে নিলেন রাবির শিক্ষক। এখনো উদ্ধার হয়নি শিশু সাজিদ, চেষ্টা অব্যাহত। সহপাঠীর মৃত্যুর জেরে খুনিদের শাস্তির দাবিতে ফার্মগেটের শিক্ষার্থীদের বিক্ষোভ। রাখাইনে হাসপাতালে বিমান হামলা, জান্তা বাহিনীর নিহত ৩১। চীন ও রাশিয়ার যৌথ যুদ্ধ বিমান টহলের ঘটনায় ন্যাটোর গভীর উদ্বেগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। তফসিলের জন্য জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণ দেবেন তা গত বুধবার বিকেলে রেকর্ড করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত রোববার কমিশন সভায় তফসিল ঘোষণা কবে হবে তা নির্ধারণ করেছে ইসি। ওই বৈঠকের পর তফসিলের সুনির্দিষ্ট তারিখ না জানলেও ইসির পক্ষ থেকে জানানো হয় এ সপ্তাহে তফসিল ঘোষিত হবে। ওই দিনই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য কমিশনাররা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তফসিলের বিষয়ে অবহিত করেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ১৫ বছরের জঞ্জাল সরিয়েছে ১৬ মাসে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ ওই সংশোধনীতে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, ফ্যাসিস্ট আমলের মতো ভোট হবে না। আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ সৃষ্টি হবে, যা দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে। বিএনপি মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনের এই নির্বাচনের সবচেয়ে কঠিন লড়াই হবে। পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই। এজন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৭ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির উপদেষ্টা তারেক এ আদেল। তার প্রয়াত পিতা জাহাঙ্গীর আদেল জাতীয় পার্টির সাবেক এমপি ও মন্ত্রী ছিলেন। গতকাল বুধবার সকালে এনসিপি প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম প্রকাশ করেছেন। সেখানে ঢাকার ৭ থেকে তারেক ও আদেল স্থান পেয়েছেন। জাতীয় পার্টির দলীয় ওয়েবসাইটে উপদেষ্টা পদে এখনো তারেক এ আদেলের নাম ও ছবি রয়েছে। ওয়েবসাইটে তার বর্তমান পদ উপদেষ্টা হিসেবে উল্লেখ রয়েছে। আগের আপিল বিভাগের মতো এমন কোনো রায় দিতে চাই না, যা নিয়ে প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার সকালে পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের রাষ্ট্রপক্ষের শুনানির সময় এ মন্তব্য করেন প্রধান বিচারপতি। পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিষয় থাকার দরকার, কিছু কিছু পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে আপিল বিভাগকে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি জানান, আসিফ মাহমুদ আগেও গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এবং নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। রাশেদ খান বলেন, আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ।
মাহমুদ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে রাজপথের সব লড়াই সংগ্রামে ছিল সে। এমনকি সে সময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুদক কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ। তিনি বলেন, দুই উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতি করেছে, এর দায় তারা এড়াতে পারে না। দুর্নীতির বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করলেও তা অন্ধকারে পড়ে আছে। এই দুইজন যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়। যুব অধিকার পরিষদ এ নিয়ে আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে সংগঠনটি। মিশরের কায়রোতে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। হাফেজ আনাসের উস্তাদ হাফেজ নিসার আহমেদ আন নাসিরি এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। ৪ দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাই পর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে মুরতাদ কাফির আখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান তার ফেসবুকে একটি পোস্ট দেন। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লে পোস্টটি সরিয়ে নেন তিনি। বুধবার রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে নতুন একটি পোস্ট দিয়ে তিনি আগের মন্তব্য প্রত্যাহারের ঘোষণা দেন। সহযোগী অধ্যাপক মাহমুদুল জানান, আগের মন্তব্যের কারণে তিনি ব্যক্তিগত ও পারিবারিকভাবে বিপাকে পড়েছেন। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। তিনি লেখেন, আমার পোস্ট দেওয়ার পর থেকে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, যা আমার পরিবার ও আমার জন্য অনেক ভারী হয়ে যাচ্ছে। আমি ঈমান ভঙ্গের মূল নীতির উপর বিবৃতিটা দিয়েছিলাম। আমার বক্তব্য ফতোয়ার মতো শোনা গিয়েছে, আর ফতোয়া দেওয়ার অধিকার আলেমদের আমার নেই, তাই আমি আমার পোস্ট ডিলিট করে দিলাম। রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে রাত পেরিয়ে পরের দিন দুপুর হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার বেলা 2টা পর্যন্ত প্রায় 21 ঘন্টা পার হলেও তার নড়াচড়ার কোনো আলামত পায়নি ফায়ার সার্ভিস। স্থানীয়রাও কাটিয়েছেন নির্ঘুম রাত। ফায়ার সার্ভিসে জানায়, সাজিদ 8 ইঞ্চি ব্যাসার্ধের যে গর্তে পড়ে গেছে তার পাশে বড় গর্ত খুঁড়ে সেখান থেকে সুড়ঙ্গ পথে তার কাছাকাছি যাওয়া হয়েছে, তবে সেখানেও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তার। এখনো বিভিন্ন কৌশলে চেষ্টা চলছে শিশুটিকে সেখান থেকে উদ্ধারের। রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে 2 গ্রুপের সংঘর্ষে এক শিক্ষার্থী মারা গেছে। সহপাঠীর মৃত্যুর জেরে খুনিদের শাস্তির দাবিতে ফার্মগেটের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বৃহস্পতিবার বেলা 11টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় সহপাঠীর খুনির শাস্তির দাবিতে নানা স্লোগান দেন তারা। নিহত শিক্ষার্থী তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের সাকিবুল হাসান রানা। তিনি বিজ্ঞান বিভাগের 2024-25 সেশনের ছাত্র ছিলেন। বুধবার রাজধানীর মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে সাকিবুলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন। মিয়ানমারের সামরিক বাহিনী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে, এতে 30 জনেরও বেশি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিম রাখাইন রাজ্যের মরাউক ইউএর জেনারেল হাসপাতালে একটি সামরিক জেট বিমান বোমা হামলা চালিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত একজন সাহায্যকারী ওয়াই হুন অং বলেছেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি যে 31 জন নিহত হয়েছে এবং আমাদের ধারণা আরও মৃত্যু হবে। এছাড়াও 68 জন আহত এবং আরও বেশ সংখ্যক আহত হয়েছে। রাতে হাসপাতালের বাইরে মাটিতে কমপক্ষে 20টি মৃতদেহ দেখা গেছে। তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য তার মুখপাত্রের সাথে যোগাযোগ করা যায়নি। রাখাইন রাজ্য প্রায় সম্পূর্ণরূপে আরাকান আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। চীন ও রাশিয়ার সাম্প্রতিক যৌথ যুদ্ধ বিমান টহল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো। এ বিষয়ে একমত হয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুটে এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি। বুধবার রাতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। টোকিও থেকে এএফপি জানায়, তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির মন্তব্যে বেইজিং ক্ষুব্ধ হওয়ায় টোকিও বেইজিং সম্পর্কের মধ্যে টানাপোড়েন রয়েছে। এই পরিস্থিতিতেই মঙ্গলবার যৌথ টহল চালানো হয়।
আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।